এখন আমরা শুরু করব ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের সেকেন্ড পার্ট মানে ট্যাক্সেশন। ট্যাক্সেশনে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তার নাম ইনকাম ফ্রম আদার সোর্সেস। চলো শুরু করি এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। কিন্তু পড়া শুরু করবার আগে আমরা একবার জেনে নিই এই চ্যাপ্টারটা থেকে কি কি সিলেবাসে আছে। এখান থেকে আমাদের পড়তে হবে বেসিস অফ চার্জ, এক্সাম্পলস অফ ইনকাম জেনারেলি ট্যাক্সেবল আন্ডার দিস হেড, ট্যাক্স ট্রিটমেন্ট অফ উইনিং ফ্রম লটারি, হর্স রেস, কার্ড গেম, ক্রসওয়ার্ড পাজল, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টারে আমাদের 6টা প্রশ্ন আসবে 1 মার্কের এবং একটা প্রশ্ন আসবে 4 মার্কসের। তার মানে এখান থেকে আমাদের টোটাল অ্যালোটেড মার্কস হচ্ছে 10। এখানে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখেই বুঝতে পারছো যে তোমাদের এমসিকিউ, এসএকিউ, এলএকিউ সবই কিন্তু আসবে। আমরা আগের চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন বলেছিলাম ওটা থিওরির চ্যাপ্টার, মানে ওখান থেকে কিন্তু সেরকমভাবে কোনো অঙ্ক আসবে না। কিন্তু এই চ্যাপ্টারে থিওরি এবং অঙ্ক দুটোই আসবে এবং সবই ইম্পর্টেন্ট। তাই জন্য থিওরি ভালো করে পড়বে, কারণ থিওরি যদি না পড়ো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। চলো শুরু করে নিই আজকে আমাদের প্রথম টপিক মানে বেসিস অফ চার্জ। Under section 56(1), any taxable income which does not fall under any of the first 4 heads of income as mentioned in section 14 is chargeable to income tax under the head income from other sources। মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 56(1) এই ধারা অনুসারে বলা হয়েছে যে যে কোনো করযোগ্য আয় যা 14 ধারায় বর্ণিত প্রথম 4টে খাতের মধ্যে পড়বে না, সবই কিন্তু অন্যান্য উৎস খাতে আয় বলে করযোগ্য হবে। আমরা জানি যে আমাদের টোটাল 5টা হেডস অফ ইনকাম থাকে, সেগুলো হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। তার মানে প্রথম 4টে খাতে যে আয়গুলো আসবে না সেগুলো কিন্তু পঞ্চম খাতে করযোগ্য হিসেবে গণ্য হবে। এবার আমরা দেখে নিই আমাদের বেসিক কন্ডিশনসগুলো কি কি, অর্থাৎ কোন কোন শর্ত আমাদের পূরণ করতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো ইট শুড বি ইনকাম, মানে এটিকে অবশ্যই আয় হতে হবে। ইনকাম ইজ নট এক্সেম্পট ফ্রম ট্যাক্স, মানে এই আয় করমুক্ত হলে কিন্তু চলবে না। সাচ ইনকাম ডাজ নট স্পেসিফিক্যালি ফল আন্ডার এনি অফ দ্য আদার 4 হেডস অফ ইনকাম, মানে এই আয় প্রথম 4টি খাতে ধার্য করা যাবে না, তাহলেই কিন্তু এটা শুধুমাত্র ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। কারণ আমরা জানি একই উৎস থেকে আয় একটা খাতেই করযোগ্য হয়, সেটা কিন্তু একাধিক খাতে করযোগ্য করা যায় না। এবার আমরা চলে যাব ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস, মানে কোন ইনকামগুলোকে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে ট্রিট করব। যে সাধারণভাবে 56(2) নম্বর ধারায় বলা আছে স্পেসিফিক্যালি কোন কোন আয় ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে ট্রিট হবে। একবার আমরা সেগুলোকে দেখে নেব। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিভিডেন্ডস আদার দ্যান ডিভিডেন্ড রিসিভড ফ্রম ডোমেস্টিক কোম্পানি অ্যান্ড ইউটিআই। আমরা এর আগেই পড়েছিলাম যে সেকশন 1034 অনুযায়ী ডিভিডেন্ড যদি কোনো ভারতীয় কোম্পানি থেকে পাওয়া যায় এবং অ্যাজ পার সেকশন 1035 যদি কোনো ইউটিআই থেকে কোনো লভ্যাংশ পাওয়া যায় তাহলে সেগুলো এক্সেম্পট ফ্রম ট্যাক্স হয়ে থাকে। তাহলে এই দুটো ক্ষেত্র ছাড়াও অন্য কোনো বিদেশি কোম্পানি বা ফরেন কোম্পানির থেকেও তো আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ পেতে পারি। তাহলে সেই যে ফরেন কোম্পানি থেকে আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ পাবো সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে আসবে। এনি উইনিং ফ্রম লটারিজ, crossword puzzles, races including horse races, card games and other games of any sorts or form, gambling or betting of any form of nature। মানে এখানে আমাদের বলা হয়েছে লটারি, শব্দধাঁধা, ঘোড়া দৌড় ও অন্য সকল প্রকার দৌড়,
তাস খেলা বা অন্য যে কোনো খেলা থেকে যে আমরা আয় পাবো তা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। শুধু তাই নয়, আমরা যদি জুয়া থেকেও কোনো আয় পেয়ে থাকি সেটাও কিন্তু আমাদের এই হেডের আন্ডারেই ট্যাক্সেবল হবে। Any sum received as interest on security if the income is not chargeable to tax under the head profits and gains from business or profession. লগ্নিপত্রের ওপর সুদ এই এই হেডের আন্ডারেই আসবে, কিন্তু তার আগে দেখে নিতে হবে এই আয় কারবার বা পেশা থেকে মুনাফা বা লাভ খাতে কিন্তু ধার্য হতে পারবে না। কারণ আমি এর আগেও বলেছিলাম যে একটা সোর্সের ইনকাম কিন্তু একটা হেডের আন্ডারেই ট্যাক্সেবল হবে। Any sum received from letting out of plant and machinery or furniture belonging to the assessee on hire basis, if such income is not chargeable to tax under the head profits and gains from business or profession. এইটা বুঝতে গেলে আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে। মনে করি একটা কোম্পানি রয়েছে, এ কোম্পানি, সে বাকি সমস্ত কোম্পানিকে বিভিন্ন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হায়ার বেসিসে দিয়ে থাকে। এটাই কিন্তু তার বিজনেস, যে সে বাকি জায়গায় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভাড়া দেবে। তাহলে এক্ষেত্রে সে যে ইনকামটা করবে সেটা কিন্তু তার প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন এই হেডের আন্ডারে আসবে। কিন্তু মনে করি এই একটা কোম্পানি যার বিজনেস কিন্তু মেশিন ভাড়া দেওয়া নয়, তার হয়তো অন্য কোনো বিজনেস রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে সে হয়তো কোনো কোম্পানিকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভাড়া হিসেবে দিয়েছে। তাহলে সেই ভাড়া দেওয়ার ফলেও তো তার আয় পাওয়ার কথা, তাহলে সে যে আয়টা এক্ষেত্রে পাবে সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে আসবে। Any sum received by assessee from his employees as contribution to any provident or superannuation fund or any fund set up under the provisions of Employees State Insurance Act 1948 or any other fund for the welfare of such employees, if such income are not chargeable to tax under the head profits and gains from business or profession. ভবিষ্যৎ নিধি, অবসর নিধি অথবা কর্মচারী রাজ্য বীমা আইন 1948 অনুযায়ী গঠিত কোনো তহবিল বা কর্মচারীর কল্যাণের উদ্দেশ্যে গঠিত কোনো তহবিলে কর্মচারীদের চাঁদা বাবদ কোনো প্রাপ্তি যদি ঘটে থাকে তা এই ক্ষেত্রে কিন্তু করযোগ্য হবে। কিন্তু মনে রাখতে হবে এই আয় কারবার বা পেশা থেকে মুনাফা ও লাভের ক্ষেত্রে কিন্তু ধার্য হবে না। Any sum of money excluding rupees 50,000 received without any consideration by an individual or half from any person, যদি কোনো স্বতন্ত্র ব্যক্তি বা হিন্দু যৌথ পরিবার পূর্ববর্তী বছরে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে 50,000 টাকার বেশি অর্থ দান হিসেবে পেয়ে থাকেন, তাহলে এই দানের সম্পূর্ণ অর্থই কিন্তু করযোগ্য হবে। Any sum received under a Keyman insurance policy, including the sum allocated by way of bonus on such policy, if it is not chargeable to tax under the head profits and gains from business or profession. কিম্যান ইন্স্যুরেন্স পলিসির বোনাস সহ কোনো অর্থ প্রাপ্তি ঘটলে সেই প্রাপ্ত অর্থ বাবদ আয় যদি সেই আয় ব্যবসা বা পেশা থেকে মুনাফা ও লাভ বা বেতন খাতে করযোগ্য না হয়, তাহলে তা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে কিন্তু করযোগ্য হবে। এ তো গেল সেই সমস্ত আয়ের কথা যা সেকশন 56(2) স্পেসিফাই করে দিয়েছে, কিন্তু এছাড়াও অনেক ইনকাম রয়েছে। সেই ইনকামগুলো কিন্তু আমাদের প্রথম 4টে হেডের আন্ডারে আসে না, তাই সেই ইনকামগুলো ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই কিন্তু ট্যাক্সেবল হয়। এবার আমরা সেই ইনকামগুলো দেখে নেব। The following are the instances of incomes which are also chargeable under this head. ইনকাম ফ্রম সাবলেটিং। সাবলেটিং কথার মানেটা আগে বুঝি। উপভাড়া বলতে আমরা সাবলেটিংকে বলে থাকি।
মনে করো আমার একটা বাড়ি আছে, আমি বিকে সেই বাড়িটা ভাড়া দিয়েছি, তাহলে সেই বাড়ি ভাড়া বাবদ আমি কিছু অর্থ পাবো। যেহেতু বাড়িটা আমার এবং আমি যদি অ্যাসেসি হই, তাহলে সেক্ষেত্রে ওই ভাড়া বাবদ পাওয়া টাকা আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হবে। এবার মনে করি বি সিকে সেই বাড়িটা আবার ভাড়া দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সি বিকে টাকা দেবে, কিন্তু বাড়িটার ওনার তো বি নয়, তাহলে বি এর কাছে সেই ইনকামটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে যাবে না, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই আসবে। ডাইরেক্টরস ফিজ, আমরা জানি ফিজ বলতে আমরা রেমুনারেশনকে বুঝে থাকি, কিন্তু ডাইরেক্টরস ফিজ বলতে ডাইরেক্টরসের রেমুনারেশনকে বোঝানো হয় না। ডাইরেক্টরস ফিজ বলতে আমরা বুঝি ডাইরেক্টরসের সিটিং ফিজকে। সেই জন্য যেহেতু এটা রেমুনারেশন নয়, তাই জন্য এটা স্যালারি হেডে যাবে না, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। এক্সামিনার্স ফিজ রিসিভড বাই এ টিচার, একজন টিচার যখন তার স্যালারি পায় তখন সেটা তার স্যালারি হেডে যায়, কিন্তু সে যখন তার পরীক্ষার খাতা দেখার জন্য কোনো ফিস পায় তখন সেই ফিস সে তার এমপ্লয়ারের থেকে পায় না। আমরা জানি স্যালারি হেডে যেতে গেলে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটা ম্যান্ডেটারি, যেহেতু এক্সামিনার্সের ফিজের ক্ষেত্রে সেই এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটা থাকছে না, সেই জন্য এই ফিসটা আমাদের স্যালারি হেডে যাবে না, ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। Income from royalty if not chargeable under the head profit and gains from business or profession. Remuneration of member of the parliament, আমরা জানি এমপিদের রেমুনারেশন যে পেয়ে থাকেন সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে আসে, কিন্তু এমপিরা যখন ডেলি অ্যালাওয়েন্সেস পায় তখন সেটা কিন্তু এক্সেম্পট হয়। এটা তোমরা ক্লাস 11-এর একটা চ্যাপ্টারে পড়েছিলে। নেক্সট ফ্যামিলি পেনশন, তাহলে প্রথমে আমরা জেনে নিই ফ্যামিলি পেনশন বলতে কি বোঝানো হয়। মনে করো আমি কোনো অফিসে কাজ করি, তাহলে আমি অবসর নেওয়ার পরে আমি পেনশন পাবো, কিন্তু কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম থাকে যে আমি যদি মারা যাই তাহলে আমার পেনশনের কিছু অংশ আমার ওয়াইফ পাবেন, তখন আমরা তাকে ফ্যামিলি পেনশন বলে থাকি। সাধারণভাবে ফ্যামিলি পেনশন ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই আসে, কিন্তু এর ক্ষেত্রে কিছু লিমিট দেওয়া আছে, মানে আমি যে স্যালারিটা পাবো তার 1/3 কত হয় সেটা আমাকে বার করতে হবে, তার সাথে আমাকে ম্যাক্সিমাম লিমিট 15,000 এর কম্পেয়ার করতে হবে, যেটা লোয়ার সেটা আমি এক্সেমশন পাবো, আর বাকিটা আমার ক্ষেত্রে ট্যাক্সেবল হবে। কিন্তু কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে মারা গিয়ে থাকেন তাহলে তার উইডো যে ফ্যামিলি পেনশনটা পাবেন সেটা কিন্তু পুরোটাই এক্সেমটেড হয়ে যাবে। ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, আমি ব্যাঙ্ক ডিপোজিট রাখার জন্য যে ইন্টারেস্ট পাবো সেই ইন্টারেস্টের টাকাটাও কিন্তু আমার ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই আসবে। এবার আমরা চলে যাব সব থেকে ইম্পর্টেন্ট টপিকে এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে ট্যাক্স ট্রিটমেন্ট ফর উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেম, হর্স রেস এটসেট্রা। Any winning from lotteries, crossword puzzles, race including horse races, card games and other games of any sort, or from gambling or betting of any form of nature is chargeable to tax under the head income from other sources with effect from the assessment year 2002-2003। এখানে একটা কথা কিন্তু মনে রাখবে, তোমরা যখন এইটা পড়বে তখন সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট। 2002-2003-এর পর থেকেই এটা কিন্তু চালু হয়েছে যে যদি কোনো লটারি বা ক্রসওয়ার্ড পাজল বা কার্ড গেম বা হর্স রেস বা গ্যাম্বলিং বেটিংয়ের মাধ্যমে কোনো আয় হয়, সেই আয়টাই কিন্তু ট্যাক্সেবল হবে। No deduction in respect of any expenditure or allowance in connection with such income shall be allowed while computing such income। আমরা ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করবার সময়ও দেখেছিলাম যে যদি কোনো এক্সপেন্ডিচার আমরা করে থাকি তাহলে সেই এক্সপেন্ডিচারটা কিন্তু ইনকামের থেকে বাদ যায়, বাদ যাওয়ার পর যে নেট ইনকামটা আসে সেটা ট্যাক্সেবল হয়। কিন্তু এক্ষেত্রে যদি কোনো এক্সপেন্ডিচার করা হয়ে থাকে এই ইনকামটা জেনারেট করবার জন্য, তাহলে কিন্তু সেই এক্সপেন্ডিচারটা তোমরা বাদ দিতে পারবে না, মানে ডিডাকশান কিন্তু এখানে অ্যালাউড হবে না।
The entire amount of winnings উইদাউট এনি এক্সপেন্ডিচার অর অ্যালাওয়েন্স উইল বি ট্যাক্সেবল। অর্থাৎ আমরা গ্রস যে টাকাটা পাবো সেটা পুরোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হয়ে যাবে। Deduction under section 80C to 80U will not be available from such income although such income is a part of total income. আমরা ক্লাস 11এই শিখেছিলাম যখন আমরা গ্রস টোটাল ইনকাম বার করতাম তখন আমরা 5টা হেডের যে ইনকাম থাকতো সেটা সাম আপ করতাম, তার থেকে আমরা বাদ দিতাম ডিডাকশান 80C থেকে 80U যেটা চ্যাপ্টার 6-এ স্পেসিফাই করা আছে। তারপরে যে অ্যামাউন্টটা থাকতো তার ওপর আমাদের ট্যাক্স ট্রিটমেন্ট হতো। কিন্তু এক্ষেত্রে যদি ইনকাম ফ্রম আদার সোর্সেসের মাঝখানে উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, কার্ড গেম, হর্স রেস এই রকম ইনকাম থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা 80C থেকে 80U এর ডিডাকশানটা পাবো না। তার মানে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে এই ইনকামটা বাদ দিয়ে আমাকে কিন্তু জিটিআই বার করে তার উপর 80C আর 80U এর ডিডাকশান নিতে হবে। ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশান রুপিস 2 লাখ, 2 লাখ 50, 5 লাখ ইজ নট অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা কোনো ডিডাকশানই পাচ্ছি না তাই ডিডাকশানের ম্যাক্সিমাম লিমিটও কিন্তু এক্ষেত্রে ইরেলিভেন্ট হবে। লস ফ্রম এনি হেড অফ ইনকাম ক্যান নট বি সেট অফ এগেনস্ট সাচ প্রফিট। আমরা জানি একই হেডের আন্ডারে যদি মোর দ্যান ওয়ান সোর্সেস অফ ইনকাম থাকে সেক্ষেত্রে একটা সোর্সেসের ইনকাম আর একটা সোর্সেসের ইনকামের সাথে আর একটা সোর্সের লস অ্যাডজাস্ট করা যায়। শুধু তাই নয়, একটা হেডের লসের সাথেও আর একটা হেডের ইনকাম কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তার কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা তোমরা পরবর্তীকালে শিখবে। শুধু এইটুকুই জেনে রাখো যে যদি অন্য ক্ষেত্রে কোনো লস হয় এবং উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, কার্ড গেম, হর্স রেস ইত্যাদির ক্ষেত্রে কোনো প্রফিট হয় তাহলে সেই লসটাকে কিন্তু তোমরা এই প্রফিট থেকে অ্যাডজাস্ট করতে পারবে না। The entire amount of such income shall be charged to tax under section 115BB at a flat rate of 30% plus education cess at 3%, including higher education cess 1%. তার মানে এখানে যে গ্রস ইনকামটা জেনারেট হচ্ছে পুরো ইনকামটাকেই আমাদের ট্যাক্সেবল করে দিতে হবে। সেকশন হচ্ছে 115BB। রেট অফ ট্যাক্স হচ্ছে ফ্ল্যাট রেট হবে 30%। তারপরে আমরা জানি কিছু কিছু এডুকেশন সেস তার উপর চার্জ করতে হয়। এডুকেশন সেস হচ্ছে 3%। সেই এডুকেশন সেসের মধ্যে কিন্তু হায়ার এডুকেশন সেস 1%ও ইনক্লুডেড থাকবে। If the assessee is resident, then gross income from lottery, লটারির ক্ষেত্রে বা ধাঁধা প্রতিযোগিতার ক্ষেত্রে আবাসিক মর্যাদা সম্পন্ন নির্ধারিতে আমরা নিম্ন উপায় প্রাপ্ত আয় ক্যালকুলেট করে থাকি। নেট অ্যামাউন্ট রিসিভড ডিভাইডেড বাই 1 মাইনাস 30% প্লাস সারচার্জ। মানে নেট এই ফর্মুলা দিয়ে আমরা গ্রস ইনকামে পৌঁছাতে পারবো। মানে পরীক্ষায় তোমাদের অঙ্কে যদি বলে দেওয়া থাকে যে ইনকাম ফ্রম লটারি রুপিস 30,000, সেটা কিন্তু তোমাদের নেট ইনকাম বলে দেওয়া থাকবে, তোমাদেরকে কিন্তু গ্রসে কনভার্ট করতে হবে কারণ বাকি যে ইনকামগুলো থাকে সেগুলো সাধারণত গ্রসেই থাকে। If the assessee is non-resident, then gross income from lottery, net amount received divided by 1 minus 30% plus education cess 3%. মানে আমরা বলতে পারবো net amount received divided by 1 minus 30.90%। মানে আমরা এর একদম ছোট রূপ করে বলতে পারি net amount received divided by 69.10%। এবার আমরা একটা কম্পারেটিভ ডিসকাশনে চলে যাব। উইনিং ফ্রম হর্স রেস আর ওয়িং অ্যান্ড মেনটেনেন্স অফ রেস হর্স, এই দুটোকে আমাদের অ্যাপারেন্টলি শুনতে একই মনে হলেও দুটো কিন্তু এক নয়, তাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে, আমরা সেটা দেখে নেব। উইনিং ফ্রম হর্স রেস বলছে ইনকাম বাই ওয়ে অফ উইনিং ফ্রম হর্স রেস শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যাজুয়াল ইনকাম। মানে আমরা ঘোড় দৌড়ের থেকে যে আয় পাবো সেটাকে কিন্তু আমরা আকস্মিক আয় বলে বিবেচনা করব।
কিন্তু ঘোড়দৌড়ের ঘোড়া রক্ষণাবেক্ষণ বাবদ কাজকর্ম থেকে যে আয় পাবো সেই আয় কিন্তু আকস্মিক আয় বলে বিবেচিত হবে না। ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেনটেনিং রেসর্টস ইজ নট এ ক্যাজুয়াল ইনকাম। লস ফ্রম আদার হেড অফ ইনকাম ক্যান নট বি সেট অফ, মানে হর্স রেসের উইনিং যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে আয় পাবো তার থেকে অন্য হেডের লস সেট অফ করা যাবে না। কিন্তু আমরা অন্য হেডের লস সেট অফ করতে পারবো ওয়িং অ্যান্ড মেনটেনেন্স অফ রিসোর্সের ইনকামের সাথে। ট্যাক্স ইজ লেভিড অ্যাট এ ফ্ল্যাট রেট অফ 30%, মানে উইনিং ফ্রম হর্স রেসের মাধ্যমে আমরা যে টাকাটা পাবো সেটা তো ট্যাক্সেবল হবে, পুরো অ্যামাউন্টটাই ট্যাক্সেবল হবে, সেক্ষেত্রে রেট অফ ট্যাক্স হচ্ছে 30%। কিন্তু ওয়িং অ্যান্ড মেনটেনেন্স অফ হর্স রেসের মাধ্যমে আমরা যদি কোনো ইনকাম করে থাকি সেটাও আমাদের ট্যাক্সেবল হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা ইনকাম স্ল্যাব অনুযায়ী যে আমাদের ট্যাক্স রেট আছে সেটা অ্যাপ্লাই করব। নো ডিডাকশান ইজ অ্যাভেলেবেল আন্ডার সেকশন 80C to 80U। এটা আমরা আগেও জেনেছি যে এক্ষেত্রে আমরা কোনো ডিডাকশান পাবো না, যে টোটাল অ্যামাউন্ট পাবো সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হয়ে যাবে। কিন্তু ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রিসোর্সেসের ক্ষেত্রে কিন্তু আমরা ডিডাকশান অ্যাভেল করতে পারবো 80C থেকে 80U। এক্সেমটেড সেলিং শ্যাল নট অ্যাপ্লাই, মানে আমরা এখানে কোনো এক্সেমটেডের সেলিং আমরা দিতে পারবো না, মানে ঘোড়াদৌড় থেকে আয়ের ক্ষেত্রে ছাড়ের সর্বোচ্চ সীমা আমাদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, কিন্তু ঘোড়া রক্ষণাবেক্ষণের কাজকর্ম থেকে আয়ের ক্ষেত্রে ছাড়ের সর্বোচ্চ সীমা প্রয়োগযোগ্য। সুতরাং আমরা একটা কথা বলতে পারি, যে সমস্ত আয়গুলোকে আমরা ক্যাজুয়াল ইনকাম হিসেবে ধরবো সেই সমস্ত ক্যাজুয়াল ইনকামের টোটাল ইনকামটাই ট্যাক্সেবল হবে, তার থেকে কোনো এক্সপেন্ডিচার মাইনাস করতে পারবো না, আমরা কোনো এক্সেমশন কোনো ডিডাকশান অ্যাভেল করতে পারবো না, কারণ সেগুলো আমাদের ক্যাজুয়াল ইনকাম। আর বাকি ইনকামের ক্ষেত্রে তো আমরা জানি সেটা জেনারেট করবার জন্য আমরা যে এক্সপেন্ডিচারগুলো করে থাকি সেগুলো নর্মালি তার থেকে লেস করে দিই। শুধু তাই নয়, চ্যাপ্টার 6-এর ডিডাকশানও কিন্তু আমরা অ্যাভেল করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারেরই।